আচ্ছা, স্ক্রিন দেখতেছেন? সাদা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে? জি স্যার। সাদা ব্যাকগ্রাউন্ড স্যার। হ্যাঁ ঠিক আছে, সাদা ব্যাকগ্রাউন্ড দেখেন। তো আপনারা তো জানেন যে এই কোর্সটার কোর্স কোড কত, সিই E15 আর ডিজাইন অফ কোঅর্ডিনেট স্ট্রাকচার 1, বা সংক্ষেপে আমরা এটাকে আরসিসি 1ও বলতে পারি। তো সাকিব স্যার আপনাদেরকে হচ্ছে সিঙ্গলি রেইনফোর্স বিম, ডাবলি রেইনফোর্স বিম, তারপর হচ্ছে আর কি কি ডিজাইন দেখাইছে? শিয়ার রেইনফোর্সমেন্টের ডিজাইন দেখাইছে সাকিব স্যার? কোন কোন টপিক গুলো পড়াইছি একটু বলবেন? হ্যাঁ, সিঙ্গলি, ডাবলি আর হচ্ছে সম্ভবত শিয়ার রেইনফোর্সমেন্টের ডিজাইন করাইছে, তাই না? আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে ডিজাইন এন্ড অ্যানালাইসিস অফ টি বিম, ডিজাইন এন্ড অ্যানালাইসিস অফ ওয়ান ওয়ে স্ল্যাব, ডিজাইন এন্ড অ্যানালাইসিস অফ টু ওয়ে স্ল্যাব, আর 4 নম্বরে হচ্ছে বন্ড এন্ড অ্যাঙ্করেজ। এই 4টা টপিক হচ্ছে আমি আপনাদেরকে মানে কভার করব, ঠিক আছে? বুঝা গেছে? স্যার। আচ্ছা, তাহলে আজকে প্রথমেই দেখেন যে মানে টি বিম দিয়ে আমরা শুরু করি। আমরা হচ্ছে চেষ্টা করব, আপনারা ইউএসডি এবং ডাব্লিউএসডি এই দুইটা মেথড সম্পর্কে মোটামুটি পরিচিত আছেন না? জি স্যার। ইউএসডি মানে ইউএসডি মেথডের পুরো ইলাবোরেশনটা কি, আর ডাব্লিউএসডি এর পুরো ইলাবোরেশন কি বলেন? কি হলো? ইউএসডি হচ্ছে আলটিমেট স্ট্রেস ডিজাইন, আর ডাব্লিউএসডি কি? ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন। মানে হচ্ছে আপনি যদি মাইল্ড স্টিলের স্ট্রেস আর স্ট্রেন কার্ভ আঁকেন, এই বরাবর হচ্ছে কি আপনি লোড দিচ্ছেন, এটা হচ্ছে স্ট্রেস, আর এই বরাবর হচ্ছে মনে করেন আপনি ডিফরমেশন চেক করতেছেন, স্ট্রেন। তাহলে দেখবেন প্রথম দিকে হচ্ছে যতটুকু লোড দিচ্ছেন মানে অতটুকুই স্ট্রেন হচ্ছে, মানে সমানুপাতিক হারে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। একটা সময় কি হঠাৎ করে এটা কমে যায়, মানে আমার অনেক বেশি লোডেও স্ট্রেনের ভ্যালু অত একটা নেই, এরপর অনেক কম লোডেও দেখা যায় যে অনেক বেশি স্ট্রেন চলে আসে, একটা সময় গিয়ে ফেল করে। এই পয়েন্টটাকে কি পয়েন্ট বলে? ইল্ড পয়েন্ট বলে, তাই না? 2-1 থাকতে বা 2-2 থাকতে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হচ্ছে স্টিলের মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ দেখছেন না? জি স্যার। আচ্ছা, তো নরমালি হচ্ছে ইউএসডি মেথডে আপনার স্টিলের এই আলটিমেট স্ট্রেংথ মানে আলটিমেটলি সে কতটুকু লোড নিতে পারে এই পয়েন্টটাকে ধরে হচ্ছে ডিজাইন করে, আলটিমেটলি সে কতটুকু যাইতে পারবে। আর ডাব্লিউএসডি মেথডে হচ্ছে কি ওয়ার্কিং স্ট্রেস, মানে সে কতটুকু মানে সেফ অবস্থায় কতটুকু সে নিতে পারবে ওইটাকে ধরে ডিজাইন করে। এটা হচ্ছে বেসিক পার্থক্য ইউএসডি আর ডাব্লিউএসডি। তো আমরা আজকে টি বিম এর ডিজাইনটা প্রথমে শুরু করব হচ্ছে গিয়া ইউএসডি মেথড দিয়ে, ঠিক আছে? তো পরে আমরা ইউএসডি শেষ করার পরে দেখবো যে ডাব্লিউএসডি মেথডে কিভাবে ডিজাইন করতে হয়। আচ্ছা, তাহলে আজকে তারিখ কত? 28 তারিখ না? আপনারা কি আমার কথা বুঝতেছেন না কেউ? জি স্যার। শুনতে পাচ্ছি। 28 তারিখ স্যার। আজকে তারিখ হচ্ছে 28/6/2021। আমরা শুরু করতেছি হচ্ছে ডিজাইন এন্ড অ্যানালাইসিস অফ টি বিম। আচ্ছা, প্রথমে এই টি বিমটা কি জিনিস বা টি বিমটা হচ্ছে আমাদের কখন কাজে লাগে, ঠিক আছে? দেখেন যে টি বিম হচ্ছে মানে আমি প্রথমে লিখি যে monolithically casted roof বা slab with beam। এই কথাটার মানে কেউ বুঝছেন? মনোলিথিক্যালি কাস্টেড রুফ বা স্ল্যাব উইথ বিম মানে হচ্ছে যখন আপনার নরমালি যখন ঢালাইয়ের কাজ হয় একটা বিল্ডিং এ, বিম আলাদা আগে ঢালাই দিয়ে ফেলে না? আগে কি ঢালাই দেয়? কলাম ঢালাই দেয়। কলাম গুলো ঢালাই দেওয়ার পরে কি ঢালাই দেয়? বিম ঢালাই দেয়। বিম ঢালাই দেওয়ার পরে কি তার উপরে ছাদ ঢালাই দেয় না? জি স্যার। অনেক সময় হচ্ছে বিম আর স্ল্যাব একসাথে ঢালাই দেয়, ঠিক আছে?
তো যখন হচ্ছে আপনার বিম আর স্ল্যাব হচ্ছে একসাথে ঢালাই হবে, বিমের কিছু রড স্ল্যাবের রডের মধ্যে ঢুকবে, আবার স্ল্যাবের কিছু রড বিমের রডের মধ্যে ঢুকবে। এই ধরনের কাস্টিং গুলাকে বলে মনোলিথিক্যালি কাস্টেড রুফ বা স্ল্যাব উইথ বিম, যখন বিম আর স্ল্যাব একসাথে কাস্টিং করা হচ্ছে। তো কখন আমি হচ্ছে এরকম বিম বা স্ল্যাব একসাথে ঢালাই দেব? যখন হচ্ছে আপনার বিমের কোন একটা জায়গায়, বিমের মিড স্প্যানে হইতে পারে, বিমের সাপোর্টে হইতে পারে, শুধুমাত্র পজিটিভ মোমেন্ট আসবে, ঠিক আছে? only for positive moment section, মানে একটা বিমের যেই পোর্শন গুলোতে হচ্ছে একটা কন্টিনিউয়াস বিম, একটু পরে দেখতেছি যে কন্টিনিউয়াস বিম বলতে আসলে কি বুঝাইছি, বা এরকম মনে করেন যে আচ্ছা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে দেখতেছেন মানে একটা স্ল্যাবের নিচে কি আমার এগুলা বিম না? এই যে এই পোর্শন গুলা কি বিম না? জি স্যার। এই পোর্শনটাও বিম, তারপর এই পোর্শনটাও বিম। তো এই বিম গুলাতে মানে আমি যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম চিন্তা করি, যে আমার মনে করেন এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা সিম্পলি সাপোর্টেড বিম চিন্তা করেন, তাইলে এই সাপোর্টের কোথাও আমার পজিটিভ মুভমেন্ট আসবে, কোথাও নেগেটিভ মুভমেন্ট আসবে। তো যেই সব জায়গায় পজিটিভ মুভমেন্ট আসতেছে ওই সব জায়গায় আমি চাইলে এই যে দেখেন আমার বিম এতটুকু হচ্ছে বিম আর এতটুকু হচ্ছে স্ল্যাব, এই বিম আর স্ল্যাবকে আমি একসাথে কাস্টিং করতে পারি। দেখেন এটা শেপটা কি মতো, এটা টি এর মতো না? Yes, sir. যখন আমি জিনিসগুলোকে একসাথে কাস্টিং করব আমাকে ডিজাইনও করতে হবে একসাথে। তো এই ধরনের বিম গুলাকে হচ্ছে টি বিম বলে, ঠিক আছে? তো বুঝতে পারছেন আশা করি। এবং এটাও বুঝতে পারছেন যে টি বিম কোন জায়গায় দিব, যে সব জায়গায় শুধুমাত্র কি আসবে, পজিটিভ মুভমেন্ট আসবে। একটু একটা ডায়াগ্রাম আঁকলে আরো বুঝবেন। জাস্ট আপাতত মানে মনে রাখেন যে যেসব জায়গায় পজিটিভ মুভমেন্ট আসবে ওইসব জায়গায় হচ্ছে আমরা টি বিম ইউজ করতে পারবো। আচ্ছা এরপর দেখেন যে পার্ট অফ স্ল্যাব carry the compressive force in addition of concrete of beam। আচ্ছা দেখেন মনে করেন এটা একটা বিম, বিমের ক্রস সেকশন। বলেন তো এটার উপরে টেনশন আসে নাকি কম্প্রেশন আসে, আর নিচে কি টেনশন আসে না কম্প্রেশন আসে? কোথায় কি আসে বলেন তো? এই বিমটার উপরে কি আসে, এই টপ ফাইবারে কি আসে, টেনশন না কম্প্রেশন? এই উপরে। আর এই নিচে কি আসে, কম্প্রেশন। উপরে কি আসে? উপরে স্যার টেনশন। আমি যাইয়া ক্লাস না নিয়ে স্যার হ্যালো বলেন। স্যার উপরে টেনশন। আমি ক্লাস না নিয়ে চলে যাই? স্যার ভুলে গেছি স্যার। একটা বিম চিন্তা করেন, একটা বিমের উপর যদি আমি নাইমকে দাঁড়া করাই দিই, এটা মনে করেন নাইম, ঠিক আছে? এটা তো এবার বাঁকতে শুরু ডাইমেনশনাল করবে, লাগছে। স্যার। বিমটা যদি এইভাবে ডিফ্লেক্ট করে, এভাবে বাঁকার চেষ্টা করে উপরে বিমটা, স্যার Compression. এবার বুঝছি স্যার। উপরে ফেলে উপরে তাহলে স্যার compression. কম্প্রেশন, নিচে টেনশন স্যার। Tension. এবার আপনার বুঝছি মনে স্যার। করেন এটা হচ্ছে আপনাদের হাত, ঠিক আছে? এটা হচ্ছে হাতের কনি। সবাই নিজের হাতের কনিটাকে আপনি বটেন তো, এভাবে করে ভাঁজ করেন হাতটাকে। ভাঁজ জি করলে স্যার এবার বুঝতে হাতের পারছি। কনির এই জায়গাটা, চামড়াটা কি বোঝা যাচ্ছে না? জি স্যার। এই জায়গায় জি স্যার। স্কিনটা কি হচ্ছে, বোঝা যাচ্ছে না? জি স্যার। তাহলে এখানে কি আসতেছে? কম্প্রেশন। কম্প্রেশন। আর কনির নিচের এই জায়গার চামড়াটা কি টান খাচ্ছে না? জি স্যার। কি আসতেছে? টেনশন। তাহলে এই একটা বিমের টপ ফাইবারে কি আসে, কম্প্রেশন না টেনশন? স্যার উপরে কম্প্রেশন, নিচে Compression. টেনশন। নিচে টেনশন আসতেছে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা তাইলে বিমের রড নিচে দেই কেন? কারণ আমরা জানি যে রড হচ্ছে টেনশন ভালো নিতে পারে, আর কংক্রিট কি নিতে পারে ভালো, কম্প্রেশন নিতে পারে বেশি। কম্প্রেশন নিতে পারে ভালো। এটা যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয় এবং এই বিমটা যদি নিউট্রাল এক্সিস হয়, নিউট্রাল এক্সিস মানে কি, মানে সেন্ট্রয়েড, এই মাঝখানে কি নাই, মাঝখানে টেনশনও নাই, কম্প্রেশন নাই। হাইয়েস্ট কম্প্রেশনের ভ্যালু কোন জায়গায়, এই একদম উপরে না?
টপ ফাইবারে স্যার। টপ ফাইবারে যত আমি নিউট্রাল এক্সিসের দিকে আগাচ্ছি তত আমার কম্প্রেশনের ভ্যালু কমতে থাকে, ঠিক আছে। আবার যত আমি নিউট্রাল এক্সিস থেকে বটম ফাইবারের দিকে যাচ্ছি, মানে নিচের দিকে নামতেছি, তত টেনশনের ভ্যালু বাড়তে থাকে এবং একদম বটম ফাইবারে টেনশনের ভ্যালু কি হয়, ম্যাক্সিমাম হয়। বেশি। চিন্তা করেন যে এরকম একটা ডায়াগ্রাম চিন্তা করেন, এটা হচ্ছে আমার নিউট্রাল এক্সিস, একদম উপরে হচ্ছে আমার কম্প্রেশনের ভ্যালু হাইয়েস্ট। আমি যত নিউট্রাল এক্সিস দিকে আগাচ্ছি আমার কম্প্রেশনের ভ্যালু কি হচ্ছে, কমতেছে কমতেছে। এবং আমি নিউট্রাল এক্সিস যখন পার হয়ে গেলাম আমার কম্প্রেশন একদম নিউট্রাল এক্সিসে 0, এবং যখন পার হয়ে গেছে তখন টেনশন জোন শুরু হয়ে গেল। এবং যত আমি বটম ফাইবারের দিকে আগাচ্ছি আমার টেনশনের ভ্যালু বাড়তেছে বাড়তেছে, এবং একেবারে বটম ফাইবারে গিয়ে টেনশনের ভ্যালু কি ম্যাক্সিমাম, ঠিক আছে। তাইলে দেখেন আমার এই নিউট্রাল এক্সিসের নিচে আসতেছে কি টেনশন, আর উপরে আসতেছে কম্প্রেশন। তো টেনশনকে ব্যালেন্স করার জন্য আমি কি করতেছি, নিচে রড দিচ্ছি, আমাদের বিমের নিচের দিকে রড দিচ্ছি। তাহলে নিচের মানে নিউট্রাল এক্সিসের নিচের কংক্রিটটার কিন্তু আসলে কোনো মাহাত্ম্য নাই বা ফাংশন নাই, সে কিন্তু আসলে কোনো টেনশন নিতে পারে না। দেখবেন কি এই নিচের যে কংক্রিটটা আমরা কিন্তু মানে অ্যাজিউম করে নিই, আপনারা আরসিসির 5টা অ্যাজাম্পশন করছেন যে হেয়ার লাইন ক্র্যাক ডেভেলপ করে, তারপর আরো কি কি জানি অ্যাজাম্পশন ছিল, করছেন এগুলা? স্যার অ্যাজিউম করছি স্যার লোডিং প্যাটার্নের উপর। নরমালি আমরা ধরে নিই যে আমাদের নিউট্রাল এক্সিসের নিচের এই যে কংক্রিটটুকু আছে, এই যে কংক্রিটটুকু আছে, এই কংক্রিটটুকু, এই যে আমি এখন হলুদ দাগাইলাম, এই নিউট্রাল এক্সিসের নিচের কংক্রিটটুকু কোনো রকমের কোনো লোড নিতে পারবে না, কোনো টেনশন নিবে না। তাহলে এই নিউট্রাল এক্সিসের নিচে যে টেনশনটুকু আসতেছে, এই টেনশনটুকু নিবে কে? নিবে হচ্ছে এখানে যে রড আছে, রড এই রড গুলা নিবে। এবং আমরা ধরে নিই যে এই নিউট্রাল এক্সিসের নিচের কংক্রিটটা কি ক্র্যাক করবে, মানে ক্র্যাক ফর্ম করবে, এবং এই ক্র্যাকটা হচ্ছে কি করবে, নিউট্রাল এক্সিসের দিক পর্যন্ত প্রপাগেট করবে বা আগায় যাবে। তাহলে আমাদের উপরে যে কম্প্রেশনটুকু আসতেছে, এই কম্প্রেশনটুকু নিচ্ছে কে? এই উপরে কংক্রিটটুকু নিচ্ছে না? জি এই যে আমি স্যার। এখন যে লাল দাগাইলাম, এখানে তো এটা তো কম্প্রেসিভ জোন বা কম্প্রেশন জোন, এইখানের কংক্রিটটুকু হচ্ছে কম্প্রেশনটুকুকে ব্যালেন্স করতেছে। কিন্তু যখন আমরা টি বিম ডিজাইন করতেছি, দেখেন পার্ট অফ স্ল্যাব ক্যারি দা কম্প্রেসিভ ফোর্স ইন এডিশন অফ কংক্রিট অফ বিম। তার মানে যখন আমি একটা টি বিম ডিজাইন করতেছি, টি বিমটা দেখতে কিরকম, এরকম। তো টি বিম ডিজাইন করার সময় এই নিউট্রাল এক্সিসের উপরে বিমের যে কংক্রিটটুকু আছে, এই কংক্রিটটুকু তো কম্প্রেশন নিচ্ছেই, তার সঙ্গে এডিশনালি এই যে দুই পাশে দুইটা ছাগলের কানের মতো জিনিস বাইরে হচ্ছে না, ফ্লেঞ্জ, জি স্যার। ফ্লেঞ্জ, FLANGE, ফ্লেঞ্জ। এই ফ্লেঞ্জও কি করবে, কি নিবে, কম্প্রেশন। এই ফ্লেঞ্জও কম্প্রেশন নিবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আপনি, এতটুকু স্যার। ক্লিয়ার হইছে, বুঝছেন স্যার। এতটুকু? জি স্যার। আচ্ছা স্যার তাইলে হ্যাঁ বলেন। স্যার এই টি বিমটা স্যার আমরা মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ কাজ কি স্যার, আর কোথায় ইউজ করব স্যার? যেসব জায়গায় হচ্ছে পজিটিভ মোমেন্ট আসবে ওইসব জায়গায় আমরা ছাদ এবং বিম হচ্ছে একসাথে ঢালাই দিই। তো যখন ছাদ এবং বিম একসাথে ঢালাই দিব ওইসব জায়গায় হচ্ছে টি বিম ডিজাইন করতে হয়, ঠিক আছে। এবং আচ্ছা কেন স্যার। দেখেন, কারণ হচ্ছে আপনার মনে করেন এই বিম আপনি সাপোর্ট আগে হিসাবে কাজ করে স্যার এটা। এই বিমটা আপনি আগে ঢালাই দিয়ে ফেলছেন, ঠিক আছে, জি তার স্যার। উপর আপনি ছাদটা আলাদা করে ঢালাই দিচ্ছেন, ছাদের সাথে বিমের কোনো সম্পর্ক নাই, ছাদের রড আলাদা, বিমের রড আলাদা। তখন কি হবে, লোড আসলে দেখা যাবে যে এই বিম আর এই স্ল্যাবের সারফেস একটা স্লিপ, মানে একটা স্লিপের মতো ক্রিয়েট হবে বা পিছলা যাওয়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে। তারা একসাথে মানে একসাথে কাজ করবে না বা একসাথে লোড রেজিস্ট করবে না। তো তারা যেন একত্রিত ভাবে কাজ করে বা তাদের মধ্যে যেন একটা কি থাকে, একটা বন্ডিং থাকে, এজন্য ছাদ এবং বিম হচ্ছে একসাথে ঢালাই দেওয়া হয় এবং ছাদের রড এবং বিমের রড কানেক্টেড থাকে, তখনই হচ্ছে আমি টি বিম ডিজাইন করি, ঠিক আছে। স্যার হ্যাঁ। ম্যাক্সিমাম বিল্ডিং এ তো স্যার দেখি মানে যখন ছাদের রড বাঁধে স্যার তখন বিমেরটাও বাইধে ফেলে, তারপরে একসাথেই ঢালাই দেয়। তাহলে কি স্যার বিল্ডিং এ সব জায়গাতে স্যার পজিটিভ মোমেন্টটা সেরকম? না এরকম না। আচ্ছা আমরা আরেকটু আগাই, তারপর আপনার কোশ্চেন একটা ছবি দেখানো উচিত ছিল, আর ছবিটা ডাউনলোড করতে ভুলে গেছি। আপনার নরমালি ছাদের রড যখন বাঁধে বা বিমের রড যখন বাঁধে তখন পাশাপাশি আপনার ছাদের রডও বাঁধে, ঠিক, কিন্তু ঢালাই কি একসাথে দিচ্ছে নাকি আলাদা দিচ্ছে, এটা হচ্ছে প্লাস মানে বড় চিন্তার বিষয়। এবং ছাদের রডের সাথে আমার বিমের রডের কি কানেকশন আছে নাকি, এটা হচ্ছে চিন্তার বিষয়। আপনার স্যার রড রড বাঁধে একই সাথে স্যার, ঢালাই তো স্যার মানে বিমের রডের সাথে ছাদের রডের কোনো সম্পর্ক নেই। তাইলে ফার্স্ট অফ ওটা অল টি বিম না, মানে তাহলে স্যার ওটা বাঁধে TBM একসাথে জাস্ট কাস্টিংটা করে স্যার, মানে আপনার হচ্ছে হ্যাঁ। যে যখন ছাদটাও কাস্টিং হচ্ছে তখন ওই
বিমের ভিতরেও কাস্টিং হয়ে যাচ্ছে স্যার। দ্যাটস ইট। এখন আমার এই যে টি বিম, এই টি এর জি, যে স্যার। মাথাগুলা, জি, এগুলা স্যার। রডের সাথে যদি স্ল্যাবের রড মানে এই পোর্শন গুলোতে যদি কোনো রড থাকে, তাইলে জি, আপনি স্যার। এটাকে টি বিম বলতে পারবেন। এই যে বললাম যে আমার ছাগলের কানের মতো দুইটা অংশ দুই দিকে বাইরে হচ্ছে, এই দুইটা অংশ যদি রেইনফোর্সমেন্ট থাকে এবং এই অংশগুলো যদি আমি একসাথে স্ল্যাবের সাথে মানে কি বলবো ঢালাই দেই, তাইলে বুঝতে হবে এটা টি বিম। স্যার ঠিক আছে? মেইনলি স্যার ফ্লাইওভার ইউজ হয় না? না, ফ্লাইওভার হচ্ছে আপনার গার্ডার ইউজ হয়, এরকম বড় বড় গার্ডার ইউজ হয়, এগুলাকে আই বিম বলে। স্টিল গার্ডার ইউজ হয় বা প্রিকাস্ট গার্ডার ইউজ হয় ফ্লাইওভারে। জি স্যার। আপনাদের কি কনফিউশন এখনো আছে? আচ্ছা, আমি টি-বিমটা আরেকটু মেইনলি স্যার সামনে কোথায় ইউজ হয় স্যার? কি বুঝি নাই। আর স্যার টি-বিমটা আমরা মেইনলি কোন জায়গায় ইউজ করি, মানে এরকম নরমাল কোন একটা- বিল্ডিং আপনি ইউজ যেখানে- করবেন, নরমাল বিল্ডিং যেখানে আর কি পজিটিভ দরকার, ধর সাপোজ নেগেটিভ মান আসছে সেই জায়গায় পজিটিভ দিব, একটু দাঁড়ান। তুই পজিটিভ নেগেটিভ দিয়ে ফিরলে তো বুঝবি না, তোর যখন কাস্টিং এ হয় ওইভাবে বল, তাহলে সহজে বুঝতে পারবি। একটু দাঁড়ান, কোথায় টি বিম একটা ছবি দেখাইলে বুঝবেন মনে হয়। দাঁড়ান, একটা ছবি কালকে রাত্রে দেখছিলাম, একসাথে রড বাঁধা ছিল, ছবিটা কোথায় গেল? দাঁড়ান, টি বিম রেইনফোর্সমেন্ট লিখে সার্চ দিই। রিয়ন, হুম। যে দেখ আমার প্রোফাইল পিকচারের পিছনে যে ছাদের রড গুলা বানছে না কাস্টিং এর জন্য, ওইখানে চিন্তা কর, তাহলে বোঝা যাবে। দেখেন এখানে, এই যে দেখেন একটা ছবি পাওয়া গেছে। দেখেন আমার স্ক্রিন দেখতেছেন এখন? জি স্যার। এই যে ডান দিকে একটা ছবি দেখতেছেন? জি স্যার। দেখেন এখানে বিমটা কি ঢালাই হয়েছে? না স্যার। বিমটা কি ঢালাই হয় নাই, বিমটা ফাঁকা, কিন্তু তার উপরে কি স্ল্যাবের রড অলরেডি বেঁধে ফেলছে। এখন আমার যখন স্ল্যাব ঢালাই হবে একসাথে কি বিমটাও ঢালাই হয়ে যাবে না? জি স্যার। তো এইটা হচ্ছে একটা টি বিম। এখন কথা হচ্ছে টি বিম লাগবে কোন জায়গায়, আমি টি বিমটা দিব কোন জায়গায়। এটা বোঝার জন্য আমাকে দেখতে হবে ডিজাইন করার সময় যে কোন জায়গায় পজিটিভ মোমেন্ট আসতেছে, কোন জায়গায় নেগেটিভ মোমেন্ট আসতেছে। ঠিক আছে, এবার তাহলে আরেকটা ছবি দেখি, তাইলে বুঝতে পারবেন আশা করি। আমার স্ক্রিন আবার দেখতেছেন? স্যার পজিটিভ নেগেটিভ ব্যাপারটা কি স্যার ইটেপ সফটওয়্যারটা দিয়ে যখন কাজ করব তখন বের করে এটা স্যার? দিয়েও বুঝতে পারবেন, আপনি এসএফডি বিএমডি আঁকলেও বুঝতে পারবেন। মনে করেন যে আমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, একটু দাঁড়ান, এই মনে করেন যে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এইখানে একটা সাপোর্ট আছে মনে করেন হিঞ্জ সাপোর্ট, মাঝখানে একটা রোলার সাপোর্ট আছে, আর এখানে মনে করেন যে আমার একটা হিঞ্জ সাপোর্ট আছে মনে করেন। আমি যদি এটার বিএমডি চিন্তা করি, এটার বিএমডিটা দেখতে কিরকম হবে যদি নরমালি আঁকেন, মানে আমি জাস্ট একটা শেপ আঁকতেছি বোঝার জন্য। বিএমডিটা দেখতে এরকম হবে। ঠিক আছে, এই সাপোর্টের দিকে হচ্ছে এখানে পজিটিভ মুভমেন্ট, মিড স্প্যানে নেগেটিভ মুভমেন্ট, আবার সাপোর্টে পজিটিভ মুভমেন্ট। তাইলে আমার বলেন তো আপনার এইখানে যে বিমটা পড়বে আর এইখানে যে বিমটা পড়বে, যেহেতু পজিটিভ মুভমেন্ট আসছে, এই দুইটা বিম কি বিম হইতে পারে? টি বিম। টিবিম আর এই মিড স্প্যানে যে বিমটা পড়বে, এই মিড স্প্যানে যেহেতু এখানে কেবলমাত্র নেগেটিভ মুভমেন্ট আসছে, এই বিমটা কি হইতে হবে? আরে এই নেগেটিভ মুভমেন্টের Normal জন্য beam. আপনি যে বিমটা দিবেন ওটা হচ্ছে রেক্টেঙ্গুলার বিম বা নরমাল বিম হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার। হ্যাঁ, জি স্যার। মানে মেইন কথা হচ্ছে আপনি যদি এই ডায়াগ্রামটা এইভাবে চিন্তা করতেন, আমার এই পজিটিভ মুভমেন্ট, নেগেটিভ মুভমেন্ট, পজিটিভ মুভমেন্ট, তো আমার এইখানে দেয়া লাগবে কি, এখানে দেয়া লাগবে টি বিম, এখানে কি দেয়া লাগবে, এখানেও টি বিম দেয়া লাগবে, আর এই মাঝখানের এটা আমি টি বিম দিতে পারবো না, আমাকে কি দিতে হবে? রেক্টেঙ্গুলার বিম ডিজাইন করতে হবে। আগে হচ্ছে বিম আমি ঢালাই করে স্যার ফেলবো। এটা আমি যদি স্যার একবারে কাস্টিং করি কোনো আপত্তি আছে স্যার? মানে না, ধরেন আপত্তি টি বিম নাই। আমি কনসিডার করলাম। আপত্তি নাই, কিন্তু আপনাকে মানে বুঝতে হবে যে আমার একবারে কাস্টিং করলেই যে এটা একটা টি বিম হয়ে যাচ্ছে তা না। আমি যখন টি বিম ডিজাইন করতেছি আমি কিন্তু ধরতেছি কি আমার এই বিমের যে ফ্লেঞ্জ আছে, এই ফ্লেঞ্জ গুলা কিন্তু কম্প্রেশন নিচ্ছে,
কিন্তু আপনি যদি একটা রেক্টেঙ্গুলার বিম চিন্তা করেন তখন কিন্তু আপনার এই বিমের ফ্লেঞ্জ কোনো কম্প্রেশন নিচ্ছে না, ঠিক আছে? ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। কম্প্রেশনটা পুরোটাই কি কংক্রিটের এই রেক্টেঙ্গুলার সেকশনের এই এতটুকু সেকশন দিয়ে ব্যালেন্স করতে হচ্ছে। বাট আপনি যখন টি বিম চিন্তা করতেছেন তখন কিন্তু আপনার এই মাঝখানের এতটুকুর সাথে এই দুই পাশের দুইটা ফ্লেঞ্জও কি আপনার কম্প্রেশন নিচ্ছে। কথা কি বোঝা গেছে? মানে কম্প্রেশনের জন্য একটা জায়গা পাবো। হ্যাঁ, কথা বোঝা গেছে? আচ্ছা, জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। এখন যতটুকু বুঝছেন একটু ধৈর্য রাখেন, সামনের দিকে আরেকটু আগাইলে আরো ভালো বুঝবেন, টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে টি বিম মোটামুটি একটা আইডিয়া পাইছে দেখতে কিরকম হয় বা কোন জায়গায় থাকতে পারে, একটা ধারণা পাইছেন আশা করি। এরপরে লাস্টে আমাদের পজিটিভ মোমেন্টের জন্য শুধুমাত্র টি বিম দিব এই কথাটা আশা করি বুঝছেন। মনোলিথিক্যালি কাস্টেড রুফ স্ল্যাব এই কথাটাও বুঝছেন। পার্ট অফ স্ল্যাব ক্যারি দা কম্প্রেসিভ ফোর্স ইন এডিশন অফ কনক্রিট অফ বিম এই কথাটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে আমাদের যদি একটা টি বিম দেখতে এরকম হয়, এটা একটা টি বিম মনে করেন। এই টি বিমের এই এতটুকুকে বলে হচ্ছে গিয়ে বি বা ইফেক্টিভ উইথ অফ ফ্লেঞ্জ, ঠিক আছে? এইটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ফ্লেঞ্জ। এই ফ্লেঞ্জের হাইট এটাকে হচ্ছে এইচ এফ, ছোট হাতের এইচ এফ মানে হাইট অফ ফ্লেঞ্জ বা এইচ এফ দিয়ে প্রকাশ করে। এটাকে আপনি ফ্লেঞ্জও বলতে পারেন বা স্ল্যাবও বলতে পারেন, কারণ আমার এই অংশটা কি, এই অংশটা স্ল্যাবের অংশ না? এই যে অংশটা কি স্ল্যাবের অংশ না এই অংশটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। আর এই নিচের পোর্শনটাকে কি বলে? এই যে এই নিচের পোর্শনটাকে এটাকে বলে হচ্ছে ওয়েব। আর এইটার থিকনেসকে হচ্ছে গিয়া বিডব্লিউ, মানে এটার উইথ বিডব্লিউ দিয়ে এটাকে প্রকাশ করে। আর নরমালি রেইনফোর্সমেন্ট গুলো থাকে কেমনে এই টি বিমের মধ্যে? রেইনফোর্সমেন্ট থাকে হচ্ছে গিয়ে এইভাবে, এই আমার নিচেও রড থাকতে পারে আর উপরে রড থাকতে পারে, আমার নাও থাকতে পারে, এটা ডিজাইনের উপর বেস করতেছে, ঠিক আছে? এই গেল মোটামুটি একটা টি বিম এর কোন পার্টটাকে কি বলে। এটাকে বলা হচ্ছে বিএফ বা ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ, আর এটাকে বলে কি বিডব্লিউ বা ওয়েবের উইথ। আর কোনটাকে ফ্লেঞ্জ বলে কোনটাকে ওয়েব বলে আশা করি বুঝছেন, ঠিক আছে? তাহলে একটু লিখে দিই যে আমাদের এখানে এই বিএফটা হচ্ছে কি, বিএফ বা এটাকে শুধু বিও বলতে পারেন, এটাকে শুধু বি বলেন, এটাকে শুধু বি দিয়ে ডিনোট করেন। শুধু বি দিয়ে দিলে আমরা কি বুঝতেছি? ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ। আর বিডব্লিউ দিয়ে কি বুঝতেছি? ওয়েবের উইথ, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন? আপনারা কি আছেন নাকি সবাই ভ্যানিশ হয়ে গেছেন? স্যার আসি স্যার। আচ্ছা, দেখেন এরপরে আমরা যদি আরেকটু সামনে যাই, এখন কথা হচ্ছে এই যে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ, মানে এই ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথটা আমি কতটুকু নিব? এটা কি আমি এতটুকু নিব, এখান থেকে এতটুকু পর্যন্ত ইফেক্টিভ ধরবো, নাকি হচ্ছে এতটুকু পর্যন্ত ইফেক্টিভ ধরবো, নাকি আরো বেশি ধরবো? এটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার হচ্ছে কিছু সিস্টেম আছে। প্রথমে দেখেন যে এই যে এখানে আপনারা বিম দেখতেছেন, এখানে কয় রকমের টি বিম আছে বলেন তো এই ছবিটাতে? দুই রকমের। একটা কি, একটা হচ্ছে সিমেট্রিক বা কন্টিনিউয়াস। আমার এই মাঝখানের বিমটা যদি চিন্তা করি, এটার মাঝ বরাবর কাটলে ডান দিকে যা আছে বাম দিকেও তাই আছে না? জি স্যার। আর আরেকটা কি, ক্যান্টিলিভার। আরেকটা হচ্ছে বিম হ্যাভিং স্ল্যাব ওয়ান সাইড, মানে এই বিমগুলার এক পাশে স্ল্যাব আছে আরেক পাশে কিছু আছে না স্যার। একটা হচ্ছে সিমেট্রিক টি বিম। আমার এই মাঝখানের টি বিমটা কি সিমেট্রিক টি বিম না?
জি স্যার। আর আরেকটা হচ্ছে কি বিম হ্যাভিং স্ল্যাব ওয়ান সাইড। আবার আরেকটা হইতে পারে পুরোপুরি আইসোলেটেড, মানে একটা আলাদা টি বিম এরকম এরকম হইতে পারে। তো কোনটার ক্ষেত্রে আমি আমার ফ্লেঞ্জের উইথ কতটুকু ইফেক্টিভ নিব, এটার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? জি কথা কি স্যার। বুঝছেন? ফ্লেঞ্জের উইথ কতটুকু এটা তো বুঝছেন যে এখান থেকে এতটুকু হচ্ছে আমার ফ্লেঞ্জের উইথ, এই এতটুকু উইথকে কি বলে? ফ্লেঞ্জের উইথ বলে। ফ্লেঞ্জ। এই এতটুকু উইথকে ফ্লেঞ্জের উইথ বলে, বা এই এতটুকু উইথকে কি বলে? ফ্লেঞ্জের উইথ বলে বি। এখন এই বিটা আমি কতটুকু ধরবো এটা বোঝার কিছু সিস্টেম আছে। সিস্টেমগুলা কি কি দেখেন, আমি একটু লিখি তাইলে আশা করি বুঝবেন যে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ আমরা কিভাবে ঠিক করব। ম্যাথ করার সময় কিন্তু এই জিনিসগুলো লাগবে, এই কন্ডিশনগুলো একটু মনে রাখতে হবে আর কি। তাহলে প্রথমেই দেখতেছি আজকে যে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ। আচ্ছা, এটা কার জন্য? এটা হচ্ছে প্রথমে দেখবো সিমেট্রিক্যাল টি বিমের জন্য। ফর সিমেট্রিক্যাল টি বিম, তার মানে টি বিমটা দেখতে কিরকম? সে সমান। আমার এখানে এই মাঝখানে বিমটা কি সিমেট্রিক্যাল টি বিম না? এই যে এটা, জি স্যার। জি স্যার। আমি যদি এই মাঝখানে কাটি, আমার ডান বাম সেম, যদি এরকম একটা সিমেট্রিক্যাল টি বিম হয় সেই ক্ষেত্রে আমার এই বিমের এই একটু মোটা হয়ে গেছে, এই বি এর মানটা কত হবে, ইফেক্টিভ উইথ এর মান কত হবে, এটা আমাকে কন্ডিশনের উপর বেস করে ঠিক করতে হবে। হচ্ছে এইচএফ, এটা হচ্ছে কি ডিডব্লিউ। আচ্ছা দেখেন কন্ডিশনগুলো কি কি। প্রথম কন্ডিশন হচ্ছে 16 HF প্লাস বিডব্লিউ। 16 কি কনস্ট্যান্ট, এই এইচএফ কি ফ্লেঞ্জের থিকনেস বা রুফের থিকনেস, আর এই বিডব্লিউ কি উইথ অফ দি ওয়েব সেকশন, এই এতটুকু প্রস্থ, ঠিক আছে? এটা প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে স্প্যান বাই 4। স্প্যান লেন্থ কতটুকু আমার, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে স্প্যান লেন্থ, ঠিক আছে? এই যে স্প্যান, বুঝতে পারছেন? এখান থেকে এতটুকু কি আমার বিমের স্প্যান লেন্থ না? জি স্যার। তো এই স্প্যান লেন্থ যদি আমি জানি, এটাকে 4 দিয়ে ভাগ করলে আমি আরেকটা মান পাবো। আর 3 নাম্বার কন্ডিশন হচ্ছে সেন্টার টু সেন্টার ডিসটেন্স, মানে এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টার পর্যন্ত কতটুকু দূরত্ব আছে, অথবা এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টার পর্যন্ত, কিন্তু সিমেট্রিক যেহেতু একই থাকবে, তাহলে এই ডিসটেন্সটা আমি বের করতে পারবো, বা আমি জানি এই তিনটার মধ্যে যেটা হচ্ছে মিনিমাম আসবে, মিনিমাম অফ দিস থ্রি, এই তিনটার মধ্যে যেটা মিনিমাম আসবে ওইটাকে কি হিসাবে নিব? ওইটাকে হচ্ছে আমি ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ বি হিসাবে নিব। বোঝা গেছে নাকি বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। জি স্যার। মানে আপনি আসলে ফ্লেঞ্জের কতটুকু উইথ কনসিডার করবেন এটা বুঝবেন কিভাবে? এই তিনটা কন্ডিশন দিয়ে আপনাকে তিনটা ভ্যালু বের করতে হবে। এই তিনটার মধ্যে যেই ভ্যালুটা ছোট থাকবে, সবচেয়ে ছোট, ওই ছোট ভ্যালুটা হচ্ছে আপনাকে কনসিডার করতে হবে কি ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ হিসাবে, ঠিক আছে? এটা হচ্ছে কিসের জন্য? সিমেট্রিক্যাল টি বিমের জন্য। আচ্ছা, এখন যদি বিমের এক পাশে স্ল্যাব থাকে, মানে হচ্ছে এরকম, তখন আমার এই বি এর মানটা কত হবে? যদি এক পাশে হচ্ছে আমার স্ল্যাব থাকে সেই ক্ষেত্রে হচ্ছে
এখানেও তিনটা কন্ডিশন আছে। প্রথমটা হচ্ছে দেখেন, প্রথম কন্ডিশনটা হচ্ছে BW প্লাস 6HF। ঠিক আছে, তো BW তো বুঝতেছেন যে আমার এতটুকু হচ্ছে BW width of the web, আর HF কি, এই যে thickness of the flange, HF। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে BW প্লাস span by 12, এটা তো সেকেন্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন হচ্ছে কি, BW প্লাস beam clear distance। ঠিক আছে, তাহলে BW তো বুঝতেছেন কোনটা, আর 6 কনস্ট্যান্ট HF কোনটা বুঝতেছেন যে থিকনেস অফ দা ফ্লেঞ্জ। এখানেও বুঝতেছেন BW হচ্ছে কি ওয়েবের থিকনেস বা ওয়েবের উইথ, আর স্প্যান লেন্থ তো বুঝছেনই যে আমার বিমটা যতটুকু লম্বা এটা হচ্ছে আমার স্প্যান লেন্থ L, তো ওইটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। আর 3 নম্বর কন্ডিশনটা কি, BW প্লাস বিম ক্লিয়ার ডিসটেন্স, মানে হচ্ছে আমার এই একটা বিমের থেকে আরেকটা বিমের ক্লিয়ার ডিসটেন্স, মানে একদম এই সারফেস থেকে এই সারফেস পর্যন্ত। এটা কিন্তু আর সেন্টার টু সেন্টার ডিসটেন্স না, এটা হচ্ছে কি ক্লিয়ার ডিসটেন্স কতটুকু। আমাদের এই কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে বা সিমেট্রিক্যাল টি বিমের ক্ষেত্রে কিন্তু ডিসটেন্সটা ছিল কি সেন্টার থেকে সেন্টার, মানে একটা বিমের মাঝখান থেকে আরেকটার মাঝখান পর্যন্ত। বাট আমি যখন বিম হ্যাভিং স্ল্যাব ওয়ান সাইড বা এক পাশে কন্টিনিউয়াসের জন্য কাজ করতেছি বা চিন্তা করতেছি, তখন এই যে BW প্লাস বিম ক্লিয়ার ডিসটেন্স যেটা আমি নিচ্ছি, এই ডিসটেন্সটা কি একটা বিমের সারফেস থেকে আরেকটা বিমের সারফেস পর্যন্ত ডিসটেন্সটাই কি বিমের ক্লিয়ার ডিসটেন্স। তাহলে এই তিনটার মধ্যে কোনটা নিব বলেন তো এজ এ ইফেক্টিভ উইথ বি হিসেবে, কোনটা নিব বলেন? যেটা এটা মিনিমাম আসবে, ঠিক আছে, যেটা সবচেয়ে ছোট আসবে ওই ছোটটাকে হচ্ছে কি নিব, বিমের ইফেক্টিভ উইথ হিসেবে নিব। এটা গেল আমাদের মানে বিম হ্যাভিং স্ল্যাব ওয়ান স্লাইডের জন্য কন্ডিশন। আমাদের 3 নাম্বার কন্ডিশনটা কি, ফর মানে আইসোলেটেড টি বিম, মানে টি বিমটা হচ্ছে দেখতে এরকম, এরকম যদি আইসোলেটেড হয় সেই ক্ষেত্রে এই ইফেক্টিভ উইথ এই বি এর মানটা কত হবে, আর হচ্ছে এই থিকনেস HF কত হবে। আচ্ছা HF তো মানে আমরা জানবো বা ধরে নিব কিছু একটা, আর এই BW কত হবে। তো দেখেন এখানে কন্ডিশন হচ্ছে এই যে বিটা আছে না, এই বিটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 4BW হইতে হবে। ঠিক আছে, আমার কথা কি বুঝছেন? মনে করেন আপনার বি এর মান কোশ্চেনে দেয়া আছে বা বি এর মান আপনি পাইছেন হচ্ছে গিয়ে সাপোজ 35 ইঞ্চি, আর এই BW হচ্ছে মনে করেন সাপোজ 5 ইঞ্চি। ঠিক আছে, BW তাহলে এই কন্ডিশনটা কি ফুলফিল করছে? ইয়েস স্যার। কেমনে করছে? আপনি যদি 4BW করেন, না বুঝাই ইয়েস স্যার বলেন কেন? করে নাই স্যার। আপনি যদি স্যার 4BW 20 স্যার, করেন, ওখানে 20 4 ইন্টু BW এর মান কত? 20। তাহলে কত, সরি BW এর মান কত? স্যার 5 স্যার হিসাবে 4 5 কত? 20 ইঞ্চি। আমার এই বি কি 4BW থেকে ছোট বা সমান আছে? না স্যার, বি তো না তার স্যার, সাথে বড়। 35 ইঞ্চি। 35 যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয়, মনে রাখবেন এক্সট্রা পার্ট কেটে ফেলবো। যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয় তাহলে মানে কি, মানে হচ্ছে আমার এই বিটা হইতে পারবে কি 4BW এর সমান বা ছোট। তো যেহেতু এটা বড় চলে আসছে আমি এটাকে কেটে 4BW সমান বানাই দিব। তাহলে এই 35 ইঞ্চি থেকে আমার থাকবে কত? 20 ইঞ্চি। তার মানে 35 থেকে 20 গেলে কত থাকে? 15। 15 ইঞ্চি, এই পাশ থেকে কতটুকু বাদ যাবে? 15 ইঞ্চি বাদ যাবে। 7.5। 35 থেকে টোটাল 15 ইঞ্চি বাদ গেলে তো আমি 20 ইঞ্চি পাবো। আমি যদি এতটুকু কি 20 ইঞ্চি বানাইতে চাই, এখান থেকে এতটুকু আমি 20 বানাইতে যাচ্ছি, তাহলে দুই পাশ থেকে কতটুকু কেটে ফেলবো? এই পাশ থেকে 7.5, এই পাশ থেকে 7.5 না,
জি স্যার, জি স্যার। তাহলে তো আমার 20 থাকবে মাঝখানে। বুঝতে পারছেন এই কন্ডিশনটা? জি স্যার। আচ্ছা, আরেকটা কন্ডিশন আছে যে এইচএফ এর মান গ্রেটার দেন অর ইকুয়াল BW/2 হইতে হবে। আপনার কাছে মনে করেন এইচএফ এর মান পাইছেন হচ্ছে আপনি 2 ইঞ্চি, আর BW এর মান হচ্ছে সাপোজ 6 ইঞ্চি BW এর মান। তাহলে কি এইচএফ লেস দেন সরি এইচএফ গ্রেটার দেন অর ইকুয়াল BW/2 আছে? না স্যার। এইচএফ এর মান হচ্ছে 2 আর BW এর মান হচ্ছে কত? 3। 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। আর 3। কি মানে 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 3? না না স্যার। স্যার। তার মানে এই কন্ডিশনটাও ফুলফিল করা নেই। এটা যদি ফুলফিল না করে তাহলে কি করতে হবে? ফ্লেঞ্জ স্যার, পুরোটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, এই দিকের ফ্লেঞ্জ আর এই যে দিকের ফ্লেঞ্জ, এই দুই মাথা আছে, এই দুই মাথা পুরা বাদ, শুধু মাঝখানের অংশ থাকবে। মাঝখানের অংশটুকু থাকবে, এই যে এই অংশটুকু থাকবে। ঠিক আছে, তার মানে যদি এটা ফুলফিল না করে ফুলফিল কয়টা গেল একটু দেখেন। এটা ফুলফিল না করলে ফ্লেঞ্জ বাদ দিয়ে দিব। কন্ডিশন গুলো মনে থাকবে? থাকবে নাকি থাকবে না কোনটা? জি স্যার, থাকবে স্যার। এটা হচ্ছে একটা কন্ডিশন, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন, এ আর বি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টি বিমের মানে আলটিমেট স্ট্রেংথ ক্যাপাসিটি বা কতটুকু মোমেন্ট সে নিতে পারবে, এটা আমরা কেমনে পাইবো? আমাকে বলেন তো যে রেক্টেঙ্গুলার বিমের মোমেন্ট ক্যাপাসিটি সূত্র কি? রেক্টেঙ্গুলার বিমের নমিনাল মোমেন্টের সূত্র কি ইউএসডি মেথডে? এবার বলতে পারবেন নাকি সূত্র কোনোদিন দেখেন নাই? কোনটা এই বিষয়টা কি কোনোদিন দেখছেন নাকি দেখেন নাই? ASFY এগুলো তো পরিচিত স্যার। D-A/2 স্যার, এটা কখন মানে কোন ইসের ক্ষেত্রে ধরছেন? আমাদের তো স্যার একটা কন্ডিশন দিয়ে পড়াইছে কি কন্ডিশন দিয়ে পড়াইছে? স্যার। ইলাস্টিক বিমের ক্ষেত্রে একরকম, ক্র্যাকের হ্যাঁ, জন্য একরকম। আচ্ছা বুঝতে পারছি। আপনারা ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক, এটার ডেপথ হচ্ছে এ, এরকম কিছু শুনছেন কখনো? জি স্যার। ও আচ্ছা, বুঝছি, হ্যাঁ ওটার কথা। কি বুঝছেন? স্যার ওই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে মানে সারা একটা কন্ডিশন, লাস্টের কন্ডিশনটা পড়াইছিল যে নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম টপ ফাইবার পর্যন্ত হচ্ছে গিয়া আমরা এ ধরি ডিস্টেন্সটাকে, হ্যাঁ এরকম এরকম না স্যার? এরকম, হ্যাঁ। আমি কি তারপর মানে এই সূত্রটা কিভাবে আসছে বলবো, মানে বলার প্রয়োজন আছে? না স্যার, আগের লেকচারে আচ্ছা, স্যার বলে রাখছি। একটু বলি দেখেন। নরমালি যদি এটা একটা বিম হয়, একটা রেক্টেঙ্গুলার বিম হয়, আমার রড থাকে কই? এই মাঝখানে নিচে রড থাকে আর উপরে কংক্রিট থাকে, এটা মনে করেন নিউট্রাল এক্সিস। তো আমি চিন্তা করলাম যে আমার এইভাবে হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই উপরে কম্প্রেশন আর নিচে কি টেনশন। তো উপরে যে কম্প্রেশনটুকু আসতেছে এটাকে মানে হিসাব করার সুবিধার্থে আমরা একদম চার কোণা একটা ব্লক ধরি। ঠিক আছে, একটা চার কোণা ব্লক ধরি এবং এই ব্লকটার ডেপথ হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে আমরা কতটুকু চিন্তা করি এ, এটার হাইট হচ্ছে কি চিন্তা করি এ চিন্তা করি। তাহলে আমার নিচে যদি রডটা থাকে এই জায়গায়, এই পুরো বিমটার ইফেক্টিভ ডেপথ এই উপর থেকে রডের সেন্টার পর্যন্ত না? জি স্যার, ক্লিয়ার কভার ধরা পাচ্ছে। হচ্ছে ডি। ঠিক আছে, জি স্যার। এটাকে ধরা হচ্ছে গিয়ে ডি। এখন আপনার হ্যাঁ এটাকে স্যার, বললাম, বলেন। স্যার ওই যে প্রথম যে মানে দ্বিতীয় যে বক্সটা আঁকছেন স্যার, ওইটারে স্ট্রেস ফিগার বলে না স্যার, স্ট্রেস ডায়াগ্রাম। এটাকে হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ডায়াগ্রাম, আর প্রথমটা হচ্ছে স্যার স্ট্রেন ডায়াগ্রাম। হ্যাঁ ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক বলে। যাই হোক, দেখেন এখন হচ্ছে আমার এই যে
এইখানে মনে করেন আসতেছে কি টেনসাইল ফোর্স আসতেছে না নিচে বটম ফাইবারে, আর উপরে কি আসতেছে কম্প্রেসিভ ফোর্স আসতেছে। আপনি যদি এখানে টেনশনটার ভ্যালু বাইর করতে চান, মনে করেন এটা হচ্ছে সাপোজ টি, কতটুকু টেনশন কাজ করতেছে আপনি যদি বাইর করতে চান, টেনসাইল ফোর্সের ভ্যালু বাইর করতে চান, আমরা কি জানি? আমরা জানি যে লোড সমান স্ট্রেস সমান সমান কি লোড বাই এরিয়া না? তাহলে আপনাকে যদি লোড বা ফোর্সের মান বের করতে বলা হয়, আপনি কি করলে পাবেন? স্ট্রেস ইনটু এরিয়া করলে পাবেন না? পাবেন? জি স্যার। আপনি যদি তাইলে এই লোড বা এই টেনসাইল ফোর্সের মানটা বের করতে যান, তাহলে টি সমান সমান হচ্ছে এরিয়া। এরিয়া কার এরিয়া? এখানে যে স্টিলটা আছে স্টিলটার এরিয়া এএস। আর স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে ইল্ড স্ট্রেস অফ স্টিল এফ ওয়াই। রডটা কতটুকু স্ট্রেস নিতে পারতেছে, তাহলে এই এস এফ ওয়াই টি সমান সমান কি পাইলাম? এস এফ ওয়াই পাইলাম। ঠিক আছে, পাইছেন? এই টি সমান সমান এস এফ ওয়াই আসছে? কেউ কোনো কথা বলে না। জি স্যার, আসছে স্যার। আবার বলতাম? না স্যার, না স্যার। না স্যার। আচ্ছা দেখেন, এখন আমি যদি চিন্তা করি যে আমার এই মানে ব্লকটার মাঝখানে ডেপথ কতটুকু, এ বাই 2 না? এই পুরা ব্লকটার হাইট যদি এ হয়, তাহলে এখান থেকে এতটুকু হাইট কত? কেউ কোনো কথা বলে না। এ বাই 2 স্যার। স্যার আপনি এ বাই 2 করতেছেন কি স্যার? যে মানে ওই ব্লকটার সিজি তে লোড কতটুকু আছে এটার জন্য? দেখেন এই আমার ব্লক হচ্ছে এটা, ঠিক আছে, জি স্যার। আর নিচের রড ছিল এই জায়গায়। আমি রডের সেন্টারে চিন্তা করতেছি কি ফোর্স? টেনসাইল ফোর্স। টেনসাইল। আর এই ব্লকের মাঝখানে আমি চিন্তা করতেছি কি ফোর্স? কম্প্রেস। কম্প্রেসিভ ফোর্স। তাহলে পুরা ব্লকটার ডেপথ যদি এ হয়, এই এতটুকু ডেপথ কত? ও এ বাই 2 না? স্যার। জি স্যার। এখন আমাকে বলেন তাইলে এই হাইটটুকু কত? এই টেনশন ডি মাইনাস এ বাই 2। এটা ডি মাইনাস এ বাই 2 না? জি স্যার। তাইলে এবার আমি যদি চিন্তা করি যে আমার এই টেনসাইল ফোর্সটা কতটুকু মোমেন্ট দিবে এই পয়েন্টে, ঠিক আছে, এই এমএন, তাহলে টি সমান সমান তো এস এফ ওয়াই আমরা জানি, আর ডিসটেন্স কত? ডি মাইনাস এ বাই 2। তাহলে এমএন সমান সমান এস এফ ওয়াই ইনটু ডি মাইনাস এ বাই 2। স্যার এই এই সূত্র তো স্যার ছোটবেলায় পড়ে আসছি স্যার। এটা কই কই পড়ছেন ছোটবেলায়? স্যার একদম মানে এই ডিজাইন অফ কংক্রিটে স্যার একদম শুরুতে থাকে স্যার ইলাস্টিক মোমেন্টেই তো এই সূত্র পড়াইছিল। আপনি হ্যাঁ, এ হ্যাঁ, দিয়ে হ্যাঁ। দেখাইছেন, অন্য জায়গায় অন্য কিছু ছিল। আমি এটার কথাই বলতেছি। তার মানে এই সূত্রটা তো পরিচিত, তাই না? অনেক পরিচিত স্যার। অনেক পরিচিত। আপনারা নমিনাল মোমেন্ট বাইর করার সময় রেক্টেঙ্গুলার বিমে সিঙ্গলি রেইনফোর্স বিম যখন ডিজাইন করছেন এই সূত্র ইউজ করছেন না? জি স্যার। আচ্ছা আমরা বলেন এখানে এখানে ডিটা তো বুঝতেছেন যে বিমের ইফেক্টিভ ডেপথ মানে টপ ফাইবার থেকে একদম এই রড পর্যন্ত, রডের সেন্টার পর্যন্ত যে ডেপথটা, এটা হচ্ছে কি ডি বা ইফেক্টিভ ডেপথ। এস কি? এরিয়া অফ স্টিল। এই নিচে যতটুকু রড ব্যবহার করতেছেন এই রডের এরিয়া হচ্ছে কি এস। এফ ওয়াই কি? স্টিলের ইল্ড স্ট্রেস, যতটুকু মানে যত গ্রেডের স্টিল ইউজ করতেছেন 60 গ্রেড বা 50 গ্রেড, তাহলে 60 কেএসআই বা 50 কেএসআই হচ্ছে কি আমার স্টিলের ইল্ড স্ট্রেস। তাহলে এইটা কি? এটা আমরা কেমনে বের করি? এ সমান সমান কি বলেন তো? এ তো স্যার নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরত্ব স্যার। এর একটা সূত্র আছে, ঠিক আছে? এর সূত্রটা কি মানে জানেন যে এ সমান সমান এ এস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ প্রাইম সি বি, এরকম কিছু জানেন? জি স্যার জানি স্যার। তাহলে এ সূত্রটা আপনাদের পরিচিত না? পরিচিত স্যার, সবই পরিচিত এখানে স্যার, খালি এই আপনার ভ্যারিয়েবল গুলো আলাদা আলাদা। যেটাই হোক, তার মানে এ সমান সমান এস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ প্রাইম সি বি, এটাও আমাদের পরিচিত সূত্র, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন যদি আমাদের পরিচিত সূত্র হয়, প্রবলেমটা হচ্ছে এই যে নিউট্রাল এক্সিসটা আমি বারবার বলতেছি, এই যে মাঝখানে রেক্টেঙ্গুলার বিমের মাঝখানে নিউট্রাল এক্সিস, এই নিউট্রাল এক্সিসের পজিশনটা আসলে কোন জায়গায়? এটার উপর বেস করে আমি কি রেক্টেঙ্গুলার বিম মানে বিম ডিজাইন করব নাকি টি বিম ডিজাইন করব, এটা আমাকে চিন্তা করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? প্রথমে দেখবো যে
স্ট্রেংথ অ্যানালাইসিসের প্রথমেই স্যার বলেন। স্যার মানে সাকিব স্যার যখন পড়াচ্ছিল তখন তো মানে প্রথমে একটা বিম ডিজাইন করতে হলে আমরা দেখলাম দেখলাম যে মানে বিমটা মানে কিসে আছে, ইলাস্টিকে আছে না হ্যাঁ বিল্ডিং এ আছে। এরপরে দেখতাম হচ্ছে যে এটা কি ডাব্লিউ রেনফোর্সমেন্ট নাকি হ্যাঁ আপনার হচ্ছে গিয়া আপনার ব্যালেন্স স্টিল রেশিও। এখন হ্যাঁ স্যার আবার এই যে আপনার ক্লাসে দেখতেছি যে আগে দেখতে হবে বিমটা কি টি বিম না হ্যাঁ রেক্টাঙ্গুলার বিম। স্যার আসলে স্যার একটা বিম ডিজাইন করার এ টু হ্যাঁ জেড প্রসেসটা শুরু থেকে কি মানে এক একটা সময় এক একটা বলতেছে যে আগে তুমি এটা দেখবা, আগে তুমি ওইটা দেখবে। এক একটা মানে একটা সিকোয়েন্স আছে না যে হ্যাঁ একদম ফার্স্টে টি বিম নাকি রেক্টাঙ্গুলার বিম এটা দেখবেন। স্যার আমি বুঝাইতে পারছি কথাটা? আপনি আমাকে বুঝাইতে পারছেন। আচ্ছা, আমরা একটা সহজ কথা বলেন যে সাকিব স্যার হচ্ছে মানে কি ইলাস্টিকের মধ্যে আছে নাকি না এটা চেক করছে কেমন? স্যার ওইখানে স্যারে বলে দিত যে সেকশনটা ক্র্যাক নাকি সেকশন ইল্ড হবে নাকি ব্যালেন্স স্টিল রেশিও দিয়ে থাকবে এটা এগুলো কিভাবে স্যারে। বলতো? রো ম্যাক্স এর চেক দিয়া বলতো না? হ্যাঁ হ্যাঁ, রো ম্যাক্স তো চেক দেওয়াই লাগতো, মানে ব্যালেন্স স্টিল রেশিও আর রো হ্যাঁ। এই দুইটার মানের যদি উপর রো যদি বড় রো হয় সমান তাহলে সমান একরকম। রো ম্যাক্স হয় তাহলে ব্যালেন্স, যদি জি রো স্যার। ম্যাক্স গ্রেটার দেন রো হয় আন্ডার রেইনফোর্স, সরি ওভার রেইনফোর্স, আর যদি রো ম্যাক্স লেস দেন রো হয় তাহলে কি আন্ডার রেইনফোর্স। এভাবে তো চেক দিত। জি স্যার এইভাবে দেখছিল স্যার। আমরাও দেখবো, আমরাও দেখবো, ঠিক আছে। মানে এখন একটা চেক সাকিব স্যার মনে করেন আগে দিছে আমি পরে দিতেছি, সমস্যা তো নেই, কথা তো একই। বাট জিনিসটা হচ্ছে আপনি যদি দেখেন যে আমাদের এমন একটা বিম ডিজাইন করা লাগতেছে যে বিমটা হচ্ছে এরকম একটা কর্নারে পড়ছে, ঠিক আছে, এরকম একটা কর্নারে পড়ে গেছে স্ল্যাবের। এই বিমটা হচ্ছে যেহেতু আমি দেখলাম যে আমাদের এই কর্নার গুলাতে হচ্ছে শুধু পজিটিভ মুভমেন্ট আর মাঝখানে নেগেটিভ মুভমেন্ট আসছে, তো যে জায়গায় পজিটিভ মুভমেন্ট আসবে ওই জায়গায় আমি চাইলে কি টি বিম ডিজাইন করতে পারবো। আচ্ছা, আপনি ধরলেন যে আমার এই বিমটা টি বিম হবে, এটা কি মানে একদিকে কন্টিনিউয়াস স্ল্যাব এরকম একটা টি বিম, আপনি ধরে কাজ শুরু করলেন। এখন এটা কি আসলেই টি বিম হবে নাকি হবে না এটা বোঝার জন্য আমাকে দুটা চেক দিতে হবে। একটা হচ্ছে এটা নিউট্রাল এক্সিসটার পজিশনটা কোথায়, আরেকটা হচ্ছে এটার এই যে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক এ, এই এ এর ভ্যালু কত। এই দুটা জিনিসের উপর বেস করে আমি ডিসিশন নিব যে এটাকে আমি অ্যাজ এ রেক্টেঙ্গুলার বিম হিসেবে ডিজাইন করবো নাকি অ্যাজ এ টি বিম হিসেবে ডিজাইন করবো। আপনি প্রথমে ডিজাইন করা শুরু করলেন, আপনি দেখলেন যে টি বিম হয় নাই, এটা রেক্টেঙ্গুলার বিম চলে আসছে, তাইলে কি আপনার আর আমার কথা শোনার দরকার আছে? সাকিব স্যার এতদিন যেমন ডিজাইন করেছে অন্য ডিজাইন করবেন। আর যদি আপনি দেখেন যে চেক দেওয়ার পরে আপনার টি বিম আসছে, তাইলে আপনি সাকিব স্যার যেমন ডিজাইন করছে ওইভাবে ডিজাইন না করে আমি যেমন দেখাই দিচ্ছি এমন ডিজাইন করবেন। প্রসিডিউর সেম, খালি ইকুয়েশন গুলো একটু চেঞ্জ হয়ে যাবে। কথা বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে দেখেন স্ট্রেংথ অ্যানালাইসিসের প্রথমেই মানে শুরুতে আমরা যেটা করব, আমরা চেক করব যে আমাদের নিউট্রাল এক্সিসের লোকেশনটা আসলে কোন জায়গায় আছে। যদি নিউট্রাল এক্সিসটা ফ্লেঞ্জের মধ্যে পড়ে যায়, মানে আমার এটা হচ্ছে টি বিম, আমার নিউট্রাল এক্সিসটার লোকেশনটা পড়ে গেছে ফ্লেঞ্জের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে নিউট্রাল এক্সিস। সেই ক্ষেত্রে এটাকে কিন্তু আপনি আমার এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ এফ, এতটুকু হচ্ছে বিডব্লিউ, আর এখানে মনে করেন রড আছে, এটা হচ্ছে কি এএস, এরিয়া অফ স্টিল। ইফেক্টিভ ডেপথ তাইলে কতটুকু? এতটুকু না? নিউট্রাল এক্সিস থেকে রডের সেন্টার পর্যন্ত ইফেক্টিভ ডেপথ। এখন যদি আমার এই নিউট্রাল এক্সিসের লোকেশনটা ওয়েবের মধ্যে না পড়ে কই পড়ে, ফ্লেঞ্জের মধ্যে পড়ে যায়, ইফ নিউট্রাল এক্সিস লোকেশন ইজ ইন ফ্লেঞ্জ, তাইলে আমাকে এটাকে ডিজাইন করতে হবে রেক্টেঙ্গুলার বিম হিসেবে। দেন ডিজাইন এস রেক্টেঙ্গুলার বিম। আর যদি নিউট্রাল এক্সিসটা আমার
ফ্লেঞ্জের মধ্যে না গিয়ে ওয়েবেই থাকে, মানে এই জায়গাতে থাকে, তাহলে কি হিসেবে ডিজাইন করবেন? কি হিসেবে ডিজাইন করবেন? টি বিম হিসেবে ডিজাইন করবেন, ঠিক আছে? যখন আপনি রেক্টেঙ্গুলার বিম হিসেবে ডিজাইন করবেন, তখন এই বিমটার নমিনাল মোমেন্ট এম এন এর সূত্র কি হবে? ওই যে একটু আগে দেখলাম, এ এস এফ ওয়াই বি মাইনাস এ বাই টু। আর যদি এটা কিন্তু রেক্টেঙ্গুলারের জন্য, বাট যদি এটা টি বিম হইতো, তাহলে কি এই নমিনাল মোমেন্টের সূত্রটা চেঞ্জ হয়ে যাইত, ঠিক আছে? কি চেঞ্জ হইতো আমরা একটু পরে দেখতেছি। আর যদি মানে রেক্টেঙ্গুলার বিম হয়, তাহলে এখানে এই এ সমান সমান কি হবে? 0.85 এফ প্রাইম সি বি ডিভাইডেড বাই কি, ও ভুল লিখছি, সূত্রটা একটু ভুল লিখে ফেলছি। এটা হবে হচ্ছে ASFY divided by 0.85 f prime CB। এখন বলেন তো এ এর এই সূত্র কোত্থেকে আসছে? বলেন, বলতে পারবেন? কেউ কোনো কথা বলে না। এ এর এই সূত্রটা কোত্থেকে আসছে কেউ বলতে পারবেন? এই সূত্রটা কোত্থেকে আসছে? এই সূত্রটা কি দেখছেন আগে কখনো? স্যার আশা করি দেখছেন। এই সূত্রটা কোত্থেকে আসছে আমরা দেখি, আজকে যদি টাইম থাকে তাহলে আজকে দেখাবো, নাহলে মানে আজকে টার্গেট ছিল স্যার যে একটু পরে আমার ক্লাস আছে স্যার। কয়টা থেকে? স্যার 4:30 স্যার। কার ক্লাস আছে? তো দীপ্ত স্যার। তো স্যারের ক্লাস। আচ্ছা, তাহলে এটা কোত্থেকে আসছে দেখেন, এটা একটু বইলা দিই। আপনি যখন এই যে দেখলাম যে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক চিন্তা করছি নিউট্রাল এক্সিস এর উপরে এতটুকু, আমরা তো ধরছি এই ব্লকটার ডেপথ কত, এ না? আর নিচে এখানে রড ছিল, এই রডের লেয়ারে টেনসাইল ফোর্সের ভ্যালু পাইছিলাম এএস এফ ওয়াই। এখন দেখেন যে আমরা দেখছি যে এই ব্লকটার মাঝখান থেকে এইখান পর্যন্ত আমার এটা ছিল কি ডি মাইনাস এ বাই টু ছিল না? আচ্ছা, এখন খেয়াল করেন যে আমরা তো জানি যে এই স্টিলটার ইল্ড স্ট্রেস হচ্ছে এফ ওয়াই, কিন্তু এই যে কনক্রিটটার এটার কম্প্রেসিভ স্ট্রেস কত? এটার কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছে এফ প্রাইম সি। এখন জিনিসটা হচ্ছে এফ প্রাইম সি এর ভ্যালু এই জায়গায় হচ্ছে গিয়া একদম ফুল এফ প্রাইম সি আছে, বাট এটা আস্তে আস্তে কম, মানে নর্মালি যদি ট্রায়াঙ্গুলার শেপের হইতো এরকম, তাহলে আস্তে আস্তে কমতেছে না? এফ প্রাইম সি মনে করেন এটার ভ্যালু 4000 পিএসআই। অ্যাকচুয়াল সিনারিওতে আমার ম্যাক্সিমাম কম্প্রেশন তো আসতেছে টপ ফাইবারে, এবং এটা আস্তে আস্তে কমতেছে। তাহলে কি এখানেও 4000 পিএসআই হইলে কি এখানেও 4000 পিএসআই, এখানেও 4000 পিএসআই, এখানেও 4000 পিএসআই আছে? এটা কি 4000 পিএসআই থেকে কমতে 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 নিউট্রাল এক্সিস এসে জিরো হয়ে গেছে না? বাট আমি জিনিসটাকে হিসাব করার সুবিধার্থে এরকম ট্রায়াঙ্গুলার না ধরে কি করছি, একটা রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক ধরে নিছি। তো ধরে নেওয়া হয় আমার একদম সবখানে পুরা এফ প্রাইম সি কাজ না করে এভারেজে এফ প্রাইম সি এর 85% কাজ করে। তাহলে কম্প্রেশন ফোর্সের ভ্যালু কত? 0.85 এফ প্রাইম সি। বোঝা গেছে? আপনারা কি বুঝতেছেন? জি স্যার। আর কি বলবো, আসলে আমি নিজেও বুঝতেছি না আপনারা আসলে কতটুকু বুঝতেছেন কতটুকু বুঝতেছেন না। আচ্ছা, ওইখান থেকে হচ্ছে আমার এই 0.85 এফ প্রাইম সিটা আসছে। এখন দেখেন যে আপনি যদি এই সূত্রটাতে এই যে এম এন, এটাকে কেমনে চেঞ্জ করবো, এখন এটা যদি চেঞ্জ করার চিন্তা করি, দাঁড়ান,
আচ্ছা, এটা যদি ASFY হয় তাহলে এখানে C সমান সমান কম্প্রেসিভ ফোর্স সমান সমান কি হবে বলেন তো? C সমান হাফ হাফ ইন্টু এফ প্রাইম সি। হাফ ইন্টু F প্রাইম C কেন হবে? স্যার ওই যে আমি ব্লকটা যখন টেনসাইল ফোর্স বাইর করছি, টেনসাইল ফোর্স বাইর করার সময় আমি কি করছি? স্টিলের এরিয়াকে গুণ করছি স্টিলের ইল্ড স্ট্রেস দিয়ে। তাহলে কম্প্রেসিভ ফোর্স বাইর করার সময় কনক্রিটের এরিয়া কত? এই হাইট কত? A, আর A এতটুকু কি? এটাকে ধরলাম B। তাহলে A ইন্টু B করলে কি পাইলাম? এরিয়া পাইলাম। আর এবার আসবে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেস কত? 0.85 F প্রাইম C না? এই যে আমি ধরে নিছি 0.85% কাজ করতেছে। তাহলে এখান থেকে আমি C সমান সমান কি পাইলাম? 0.85 F প্রাইম C AB পাইছি না? জি স্যার। আচ্ছা, পাইছি। এখন আমার এ সূত্রটা কি ছিল? ASFY ডিভাইড বাই 0.85 F প্রাইম CB। ASFY ডিভাইডেড বাই 0.85 F প্রাইম CB। দেখেন, আমি যদি এই সূত্রটাকে একটু অদল বদল করি, তাইলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি আর সিটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে আমি A সমান সমান 0.85 F প্রাইম CB ডিভাইডেড বাই C লিখতে পারি? স্যার লিখতে পারি? স্যার একটু ভুল করছি। দেখেন, এটারে তো এই পাশে হবে, মানে সিটা এই পাশে আসলো, কিন্তু এইটা এই পাশে গেলে কি 1/a হয়ে যাবে না? স্যার এটা তো হবে 1/a। এটাকে উল্টায় দেন, উল্টা দিলে কি লিখতে পারি? A সমান সমান C ডিভাইডেড বাই 0.85 F প্রাইম CB লিখতে পারি? পারি? স্যার আর আমার এই টেনশনের মান আর এই কম্প্রেশনের মান ইকুয়াল ধরে নেওয়া, যেহেতু একটা কাপল ক্রিয়েট হচ্ছে, কাপল ফোর্স, একই লাইন বরাবর দুই ডিরেকশনে টেনশন কম্প্রেশন, এদিকে ডান দিকে টেনশন বাম দিকে কম্প্রেশন, কাপল ক্রিয়েট হচ্ছে। তো কাপল ফোর্সের মান সবসময় ইকুয়াল হয়, নাহলে কিন্তু জিনিসটা ব্যালেন্স থাকবে না। তাহলে আমি যদি T সমান সমান C বলতে পারি, তাহলে আমার T সমান সমান যদি ASFY হয়, তাহলে C সমান সমান কি লিখতে পারি? স্যার তো এইখান থেকে A সমান সমান ASFY ডিভাইডেড বাই 0.85 F প্রাইম CB এটা আসছে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কেমনে আসছে বুঝছি? বুঝছেন তো? স্যার আচ্ছা, আমি আজকে জাস্ট মানে আর বেশিক্ষণ না, শেষ করে দিচ্ছি। দেখেন যে তার মানে যদি হচ্ছে আমাদের বিমটা, আমি যদি মানে চেক দিয়ে দেখি যে নিউট্রাল এক্সিসটা কোথায় পড়তেছে, ফ্লেঞ্জের মধ্যে পড়তেছে, তাহলে কি হিসাবে অ্যানালাইসিস করব? রেক্টেঙ্গুলার নাকি টি বিম? স্যার রেক্টেঙ্গুলার। যদি আমার এই নিউট্রাল এক্সিসের লোকেশনটা ফ্লেঞ্জের মধ্যে পড়ে যায়, তাহলে আমি বিমটাকে ডিজাইন করব অ্যাজ এ, এই পুরাটাকে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার বিম ধরে নেব, এই পুরাটাকে। ঠিক আছে, এবং তখন আমাদের মানে নমিনাল মোমেন্ট mn এর সূত্র কি হবে? ASFY d মাইনাস a/2, আর a সমান সমান কি হবে? ASFY ডিভাইডেড বাই 0.85 F প্রাইম CB। আচ্ছা, এইখান থেকে আবার আমি যদি একটু মানে পক্ষান্তর করি বা উল্টাপাল্টা করি, তাহলে S সমান সমান কি পাই? এটা পাই না? জি স্যার। এত জোরে চিল্লাইলেন কে? স্যার আমি স্যার। বুঝছেন নাকি না বুঝা চিল্লাইলেন? স্যার বুঝছি স্যার। তার মানে আমরা কিন্তু টি বিমের ডিজাইন এখন যাইতে পারিনি। আমরা জাস্ট দেখলাম যে যদি নিউট্রাল এক্সিসের চেকটা দিয়ে রেক্টেঙ্গুলার চলে আসে, তাহলে আপনারা ওই সাকিব স্যার যেমন দেখাইছে রো ম্যাক্স এর চেক দিবেন। এটা কি আন্ডার রেইনফোর্স না ওভার রেইনফোর্স? এটা কি স্টিল ফেল করবে নাকি কংক্রিট, মানে স্টিল ইল্ডিং এর মাধ্যমে ফেল করতেছে নাকি কংক্রিট ক্রাশিং এর মাধ্যমে ফেল করতেছে, চেক টেক করবেন, করে বাকি কাজগুলো করবেন। ঠিক আছে, আর যদি দেখেন যে না নিউট্রাল এক্সিসটা হচ্ছে কি আমাদের ফ্লেঞ্জের মধ্যে পড়ছে, তখন কি এই mn এর সূত্র চেঞ্জ হয়ে যাবে, a এর সূত্র চেঞ্জ হয়ে যাবে, s এর সূত্র চেঞ্জ হয়ে যাবে। কথা বোঝা গেছে? জি স্যার। আজকে এতটুকু থাক। আমি আচ্ছা, আপনাদের কালকে একটা আরসিসি ক্লাস নিব বলছিলাম, কালকে ক্লাসটা কি করা সম্ভব 3টার সময়?
স্যার স্যার আগামীকাল হ্যাঁ, নাকি জামশেদ স্যারের ক্লাস আছে? স্যার জামশেদ স্যারের ক্লাস আছে স্যার। আছে। আমি স্যার তাও একবার কনফার্ম হয়ে আপনাকে জানাবো স্যার। আচ্ছা, আজকে যা যা লিখছি এগুলো কি সবাই খাতায় তুলছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাইলে আজকে ক্লাসটা শেষ করতেছি। তার আগে রোল কল গুলা দেন। রোল নাম্বার 1 নিশান চাকমা আছেন? নিশান, আপনি কি আছেন? নাই। রোল নাম্বার 2 আছেন? বলেন স্যার। 4 আছেন সত্যজিৎ? ইয়েস স্যার। 6 আছেন? Yes, sir. 7 আছেন? Yes, sir. 8 আছেন? প্রেজেন্ট স্যার 10 আছেন? Present, sir. 11 আছেন? ইয়েস স্যার 13? নাই স্যার 13 এর নাম্বার চাইছিলেন, আপনাকে কেউ দেন নাই 13 এর নাম্বার, কেন? স্যার ওর নাম্বার স্যার বন্ধ স্যার রোল নাম্বার 14 আছেন? হাসিনুর রহমান ভুইয়া? নাই। 16 আছেন রিয়ন? ফাহাদ হোসেন রিয়ন কি আছে? নাই। জি স্যার 17 আছে আছেন? স্যার ক্লাসে। 17 নাই। Fantasy. রোল নাম্বার 18 আছেন? নাই। 20 আছেন? Present, sir. 17 আছেন? নুজাত জেবিন? স্যার আছি স্যার স্বাধীনের হচ্ছে আরসিসি নেই স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি ক্লাস বুঝছেন নাকি বুঝতে প্রবলেম হচ্ছে একটু বলেন? স্যার এই টি বিম নিয়ে স্যার আমার আপত্তি আছে স্যার, এটা বুঝতে প্রবলেম হয় স্যার, এটা অফলাইনে করলে ভালো হয় স্যার। অফলাইনে তো করা সম্ভব না, অফলাইনে আপনি কেমনে করবেন? স্যার মানে নেক্সট সেমিস্টারে দরকার হলে, কিন্তু স্যার এইভাবে মানে কিছুই বোঝা যাচ্ছে না স্যার। ধরেন বিম হইলেও স্যার মানে কষ্ট হইলেও করা যেত, কিন্তু স্যার এইভাবে হ্যাঁ, বুঝতে অসুবিধা হয়েছে। আপনি আমার এটা বলেন যে আজকে তো জাস্ট টিবিএম থিওরি পড়াইছে, এই জন্য আপনি বুঝতেছেন না, বাট যখন ম্যাথ গুলা করবো স্টেপ বাই স্টেপ তখন তো আপনার বুঝতে কোনো ঝামেলা হবে। আপনার কথা হচ্ছে যে আমি টিবিএম কেন দিব বা কখন দিব, ঠিক আছে? এইটার আনসার স্যার। হচ্ছে যে আমার যেখানে পজিটিভ মোমেন্ট আসতে পারে ওইসব জায়গায় আমি টিবিএম ডিজাইন করতে পারি আমার সুবিধার জন্য। কেন সুবিধার জন্য? কারণ আমি চিন্তা করতেছি যে আমার স্ল্যাবের একটা অংশ বিমের মধ্যে ঢুকে যাচ্ছে বা বিমের একটা পার্ট হয়ে যাচ্ছে, তো আমি উপরের কম্প্রেশনটুকু নেওয়ার জন্য কংক্রিট মানে বিমের মধ্যে যে কংক্রিটটুকু আছে ওইটার পাশাপাশি দুই পাশের যে ফ্লেঞ্জটুকু আছে কংক্রিটের ওইটাকেও আমি কাউন্ট করতে পারতেছি অ্যাজ এ কম্প্রেশন টেকিং মেম্বার হিসেবে। বাট আপনি যদি রেক্টেঙ্গুলার চিন্তা করেন তখন কিন্তু আপনার ফ্লেঞ্জের ওই অংশটুকু আর কম্প্রেশন নিচ্ছে না, ওই অংশটুকুকে পুরোপুরি স্ল্যাবের জন্য আলাদাভাবে ডিজাইন করা লাগতেছে আপনার, ঠিক আছে? আপনি কি আসলে টি বিমে যাবেন নাকি রেক্টেঙ্গুলারে যাবেন এটা বোঝার জন্য আগে দেখতে হবে আপনার পজিটিভ মুভমেন্ট আসতেছে নাকি এসএফডি বিএমডি তে। যদি বিএমডি তে পজিটিভ মুভমেন্ট আসে তাহলে আপনি টি বিমের চিন্তা মাথায় আনতে পারেন, কিন্তু প্রথমেই আপনাকে চেক দিয়ে দেখতে হবে যে আপনি টি বিমে যেতে পারবেন নাকি যেতে পারবেন না। এটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে যে বিমটার নিউট্রাল এক্সিস কোথায় আছে। যদি বিমটার নিউট্রাল এক্সিস প্লেনজে থাকে তাহলে অবভিয়াসলি টি বিম না, আপনাকে রেক্টেঙ্গুলার বিম নরমাল বিমে যাইতে হবে। আর যদি আমার নিউট্রাল এক্সিস ওয়েবের মধ্যে পড়ে যায় তাহলে আমি টি বিম চাইলে ডিজাইন করতে পারি। এরপর আপনাকে দেখতে হবে যে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক এ, এই এ এর ডেপথটা কি আমার hf/2 এর থেকে বড় নাকি ছোট, মানে থিকনেস অফ দি ফ্লেঞ্জ। এটা এই চেকটা আমি আজকে দেখাই নেই। এটা যদি দেখি যে আমার hf/2 এর থেকে বড় চলে আসছে তাইলে কি, তাইলে হচ্ছে টি বিম, আর যদি hf/2 থেকে ছোট আসে তাইলে হচ্ছে কি রেক্টেঙ্গুলার বিম ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো জি স্যার। এগুলো তো কন্ডিশন আজকে ধাম করে বলে গেলাম। আচ্ছা, তারপর আপনি এগুলো চেক টেক দিয়ে দেখলেন যে আমার টিবিম আসছে, ওকে ফাইন। টিবিম আসার পরে আপনি আপনার ফ্লেঞ্জের উইথ কতটুকু রাখবেন এটা বুঝবেন কেমনে? এটা বুঝবেন আগে দেখতে হবে এটা কি মানে সিমেট্রিক্যাল টিবিম, এটা কি আইসোলেটেড টিবিম নাকি একদিকে স্ল্যাব আছে এরকম টিবিম। যেই ধরনের টিবিম আপনি ডিজাইন করতেছেন ওইটার জন্য কন্ডিশন বলা আছে যে ফ্লেঞ্জের ইফেক্টিভ উইথ কতটুকু হবে। প্রত্যেকটা কন্ডিশনে ফালায় দেখতে হবে যে মিনিমাম কোনটা আছে। আমরা দেখছি যে আমাদের সিমেট্রিক্যাল টি বিমের জন্য তিনটার মধ্যে যেটা মিনিমাম ওটা নিব, ওয়ান সাইডের রুফ আছে এরকম টি বিমের জন্য তিনটা কন্ডিশন আছে তার মধ্যে মিনিমামটা নিব। আর হচ্ছে যদি আইসোলেটেড টি বিম হয় তাহলে দুইটা কন্ডিশন দেখছি, একটাতে কি দেখছি যে ফ্লেঞ্জটাকে কাইটা ছোট বানাইতে হবে, আরেকটাতে কি দেখছি যে ফ্লেঞ্জটা পুরোটা বাদি দিয়ে দিতে হবে। তো ম্যাথ গুলো যখন করবো তখন এই কন্ডিশন গুলো ম্যাচ করে যখন ম্যাথ গুলো করবো তখন দেখবেন যে আর কোনো কনফিউশন থাকতেছে না। আজকে তো কোনো ম্যাথ করি নাই, খালি থিওরি পড়াইছি, এই জন্য অনেক কিছু মাথার উপরে দিয়ে গেছে হয়তো, ঠিক আছে?
এই যে সামারি করলাম, এখন কি মাথায় কিছুটা কিছুটা ঢুকছে? স্যার এবার স্যার মানে মোটামুটি স্যার একটা আসছে স্যার, বিষয়টা আমি বুঝতে পারছি। আচ্ছা, আল্লাহ জানে, ম্যাথ শুরু করলে ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে। স্যার সব কথার এক কথা স্যার, আমি যখন স্যার ছাদ ঢালাই দিব স্যার, বিম বাঁধবো, রডও বাঁধবো, ছাদের রডও বাঁধবো, একসাথে ঢালাই দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই তো? না, কোনো অসুবিধা নাই। স্যার এইটা হইলেই হবে স্যার, তাহলে টি বিম আর কোনো বিম টিম লাগবে না স্যার, একবারে। আচ্ছা, আমি আর 2টা মিনিট, মানে যাদের মনে করেন যে থাকার ইচ্ছা নেই তারা বেরো যাইতে পারেন, কারণ ক্লাস শেষ। নাইমের জন্য একটু বলে কে জানি আবার এখানে লিখছে 17 আছে, 17 আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন, আপনি মেইন কনসেপ্ট হচ্ছে ছাদের ঢালাই আর বিমের ঢালাই আপনি একসাথে দেন, আলাদা দেন, সমস্যা নেই। নরমালি একসাথেই দেয়া হয়, ছাদের রড আর বিমের রড একসাথেই বাইন্ধা ফেলে, ছাদ মানে বিমের ঢালাই দিয়ে দেয়, বিমের ঢালাই দিয়ে তারপর ছাদের ঢালাই দেয়, আমরা নরমাল যেটা দেখি। জিনিসটা হচ্ছে আপনি যদি মানে দেখেন যে একটা টিম আপনি চিন্তা করতে পারতেছেন, তখন আপনার রেইনফোর্সমেন্টের ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে, রডের হিসাব চেঞ্জ হয়ে যাবে। আর আপনি যদি দেখেন যে না আমার এটা রেক্টেঙ্গুলার বিম, তখন কিন্তু মানে রডের হিসাব আবার নরমাল বিমের মতোই হবে। আপনি ঢালাই যেমনি খুশি দেন, আমার কোনো সমস্যা নেই, আপনি ঢালাই একসাথে দেন বা আলাদা দেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে যদি এটা টি বিম হয়, আপনার যদি বিমটাকে আপনি টি বিম হিসেবে চিন্তা করতে পারেন, তাহলে কিন্তু আপনার রড কম লাগতেছে, আপনার কিন্তু রড বেশি দেওয়ার দরকার নেই, আপনি রডের পরিমাণ কমাইতে পারতেছেন। ও আচ্ছা স্যার, মূল ঘটনা হচ্ছে রডে। হ্যাঁ, মূল ঘটনা হচ্ছে রডে, জিনিসটা বুঝছেন? জি স্যার, এইবার বুঝতে পারছি, মানে টিভি হলে রড মানে কম লাগবে, আমার ইকোনমিক্যাল হবে, আর রেক্টেঙ্গুলার হলে রড রড বেশি লাগবে। লাগবে, আনইকোনমিক্যাল। ও আচ্ছা স্যার, জি স্যার এবার ক্লিয়ার হয়েছে স্যার, এই যে লাস্টের এটা এবার মাথায় ঢুকছে। কিন্তু আপনার মনে করেন এখন আপনি কি আসলে এদিকে টি বিম ধরবেন নাকি রেক্টেঙ্গুলার ধরবেন, এটা তো আপনাকে চেক দিয়ে বুঝতে হবে। অবশ্যই। আপনি চেক দিয়ে দেখলেন টি বিম আসছে, তাহলে আপনার মানে রডের পরিমাণ তো রেক্টেঙ্গুলারের জন্য বাইর করলে এটা আনইকোনমিক্যাল হয়ে যাবে। টি বিমের জন্য যতটুক লাগবে আপনি ততটুক বাইর করবেন রডের পরিমাণ। বুঝতে পারছি স্যার, মোট কথা স্যার ওই চেক দিয়ে দেখবো, যদি টি বিম আসে তাহলে টি বিমটা দিলে আমার জন্য ইকোনমিক্যাল হবে, এই হচ্ছে কথা। ইকোনমিক্যাল হবে। এবং আপনি নরমালি যখন রেক্টেঙ্গুলার বিম হয়, আপনি কাস্টিং করার সময় স্ল্যাবের রড মানে স্ল্যাবের ফর্মা বাদলেন, তারপর মানে বিমের ফর্মা বাদলেন, তারপর স্ল্যাবের ফর্মা বাদলেন, একসাথে ঢালাই দিলেন না আলাদা দিলেন, সমস্যা নেই। বাট যদি টি বিম চলে আসে, তখন আপনাকে কি করতে হবে? আপনি রড গুলাও বাইর করছেন টি বিম হিসাবে এবং ঢালাইও দিবেন কি স্ল্যাব আর বিম একসাথে। জি স্যার, জি স্যার। কথা বোঝা গেছে? স্যার এখানে কি স্যার স্ট্রেংথের কোনো 19-20 আছে, মানে রেক্টেঙ্গুলারে? হ্যাঁ হ্যাঁ, বললাম না, সূত্রই চেঞ্জ হয়ে যাবে পুরা। এই যে নমিনাল মোমেন্ট এম এন এর সূত্রটা দেখবেন 2 ভাগ হয়ে গেছে। আপনি যখন রেক্টেঙ্গুলার বিমটা ডিজাইন করতেছিলেন, রেক্টেঙ্গুলার পার্টটুকুই শুধু আমার মোমেন্ট দিচ্ছিল, এস এফ ওয়াই ইনটু ডি মাইনাস এ বাই 2, এখানে কিন্তু ফ্লেঞ্জের কোনো অংশ নেই। কিন্তু আপনি যখন টি বিম চিন্তা করবেন, এই এম এন এর সূত্রটা ভাগ হয়ে এম এন 1 প্লাস এম এন 2 হয়ে যাবে। একটা পোর্শন আসবে মাঝখানে রেক্টেঙ্গুলার অংশটুকুর জন্য, ওয়েবের জন্য, আরেকটা পোর্শন আসবে দুই পাশে দুইটা ছাগলের কানের মতো যে ফ্লেঞ্জ আছে, ফ্লেঞ্জের সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই চেঞ্জটা আমরা নেক্সট ক্লাসে দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে ক্লাসটা শেষ করলাম, খোদা হাফেজ। খোদা হাফেজ। একটু প্রেজেন্টটা দিতেন স্যার, আমি মাঝখান দিয়ে বের হয়ে গেছি। তাহলে তো প্রেজেন্ট দেওয়া যাবে না বের হইলে। তুমি ছিলা রিয়ন, তোমার স্যার 3 বার ডাকছে। আপনি বের কোথায় গেছিলেন? আমি স্যার আমি এখনো ভাত খাইনি স্যার, আমি ওটা ভাত তো আমিও খাইনি, আমার খিদে লাগে নাই। স্যার আমাদের 4:30 থেকে আবার ক্লাস আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ভাত খান, ভাত খেয়ে ক্লাস করেন। খোদা হাফেজ। ঠিক আছে, রিয়নের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, চিন্তা করেন না। স্যার খোদা হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।